একে বললাম, প্রতুলদা ও প্রতুলদা, আমি মমতা। বিশ্বাস করুন, যে লোকটা দুদিন রেসপন্ড করেনি, চোখ খুললেন। আমি বলছি ডাক্তার হিসেবে আপনার মনে হয় যে দুদিন তিনি রেসপন্স করছেন না, একজনকে দেখে হঠাৎ করে রেসপন্স করছেন? দেখুন, এটা অনেক মিরাকেলই হয়, আমি অন্তত এই মিরাকেল মানে খুব একটা দেখিনি। এখন যদি এটা হয়ে থাকে তাহলে খুব অবভিয়াসলি ভালো। যেটা শুনলাম একটা ড্রপ করেছিল, এখন দেখুন ওখানে যারা ছিল সেটা হয়েছে, হয়তো হয়েছে বলেই হয়তো বলেছে। এবার আমি তো ওখানে ছিলাম না, আমার পক্ষে এটা বলা খুব মুশকিল। নারায়ণকে বলবো 2 কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে। কোটি টাকার ফান্ড যেটা স্যাংশন করতে বলেছেন, এবার এটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে এখনো তো সেই মানে আপডেটটা আসেনি। কিন্তু আমি যেটুকু বুঝেছি, দেখুন এসএসকেএম যদি দেখেন একটা বড় গ্রাউন্ড আছে। আমি যেটা মনে করি, আমার পার্সোনাল, আমার সাথে অনেকে ওপিনিয়ন ডিফার করতে পারে, যে কোনো মেডিকেল কলেজ এখন দেখবেন যে আরে সুইসাইড, ডেথ বা সিবিআই সম্ভবত বলেছে কোর্টে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন, তারা এখনো পর্যন্ত ক্লিন সিট পায়নি। সেগুলো এবার ডব্লিউবিএমসি খুলে বসলো, তারা আবার অর্গানাইজেশন খুলে পড়লো। তাহলে সেই সমস্ত লোককে আপনি কি করে পারমিশন দিচ্ছেন? বা অভিক বিরূপাক্ষকে কোন সব জুনিয়ররা দাদা ইজ ব্যাক বলার সুযোগটা পাচ্ছে সাসপেন্ড অবস্থায়? জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। যে কমিটি আজকে প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, স্টেট গ্রিভান্স রিড্রেসাল কমিটি, তারা কিন্তু মিদনাপুরে তারা সেই সময়ই গেছিল এবং তারা কিন্তু রিপোর্ট দিয়েছিল যে এই সাসপেনশনটা কিন্তু ইল্লিগাল। তার কারণ আমি আপনাকে বলি, যে মেডিকেল কলেজে মিদনাপুরে এই ঘটনাটা ঘটেছে, প্রথম কথা হচ্ছে মেডিকেল নেগলিজেন্স প্রুফ করার জন্য একটা কমিটি হয়েছিল, সেই স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি গেল। এবার সেই কমিটি, তাদের ভিতর কোনো অ্যানাস্থেটিস্ট ছিল না। তাহলে একজন অ্যানাস্থেটিস্ট চিকিৎসককে আপনি কি করে মেডিকেল মানে সাসপেন্ড করলেন? দ্বিতীয় কথা, ধরে নিলাম মেডিকেল নেগলিজেন্স হয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখুন একজন যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ইন্টার্ন, তারা কিন্তু একজন সিনিয়রের অধীনে কাজ করে, মানে প্রফেসরদের আন্ডারে। তো সেক্ষেত্রে যদি ভুল হয়েও থাকে তাহলে সিনিয়রদের লায়াবিলিটি যায়, জুনিয়রদের যায় না। তাহলে আপনি সিনিয়রদের সাসপেন্ড করতে পারেন, জুনিয়রদের করতে পারেন। এই সাসপেনশনটাই ছিল ইললিগাল। তো সেই সাসপেনশনটা, এটাকে উইথড্র না করলেও আমি যেটা মনে করি, যেটা কোর্টে একজন মুভ করেছিল, কোর্টে মুভ করলে এটা কিন্তু উইথড্র করে নিতে বাধ্য। তো সেক্ষেত্রে আগে করেছে, কিন্তু তাদের উপরে তো এই যে অবিচারটা হলো, সেটাও তো একটা ভাবতে হবে। আজকে আমাদের রাজ্যে দেখা যায় অভিক বিরূপাক্ষর মতো ক্রিমিনালদের এগেনস্টে কিছু হয় না, সেই স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি তো তাদের এগেনস্টে রিপোর্ট জমা দিয়েছে, আজ পর্যন্ত কিছু হয়েছে। আবার এদিকে দেখবেন তারা নতুন অবতারে বারাসাত মেডিকেল কলেজে পোস্টার দিয়েছে, দাদা ইজ ব্যাক। তাহলে যে ক্রিমিনাল গুলো সাসপেন্ডেড, তারা হচ্ছে সেখানকার, যেটা অভিযোগ আপনাদের সংবাদ মাধ্যম মাধ্যমে জানতে পারলাম, যে সেখানে সুপারের অনুমোদিত ভাবে তারা নাকি সেই প্রোগ্রামে থাকবে। তাহলে কি ভাবুন, যে স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি অভিক বিরূপাক্ষর সময় বিশ্বাস করে না, আর মিদনাপুর কাণ্ডে যারা কাজ করলো, সত্যিই যারা বাঁচানোর চেষ্টা করলো, তাদেরকে সাসপেন্ড করা হয় এবং দীর্ঘদিন তাদের সাসপেনশনে রাখা হয়। এই দ্বিচারিতা কেন? এই দ্বিচারিতা তো আমরা দীর্ঘদিন ধরে এই হেলথ সিস্টেমে লক্ষ্য করছি। হ্যাঁ, হেলথ সিস্টেমকে যদি ভালো করতে হয়, এই দ্বিচারিতাকে দূর করতে হবে। না, আমি বলছি মুখ্যমন্ত্রী বলছে চিন্তা করবেন না, এরপর শিল্প আসবে, শিল্প আসলে আরো বেশি করে বাড়িয়ে দেবে। দেখুন, এখন শিল্প আসলে বাড়বে, এখন ধরুন আমিও আশা করে আছি, কতদিন আমি বেঁচে থাকবো কিনা সন্দেহ আছে। ডিএ তো সেই আজ 6 বছর ধরে চাকরি করছি, 6 বছর বাদে কত পার্সেন্ট ডিএ বেড়েছে। তো এখন শিল্প কবে আসবে? এই রাজ্যে তো 2011-র পরে থেকে কতগুলো শিল্প এসেছে আমার অন্তত জানা নেই। এখন 2011 থেকে 2025 হয়ে গেল, প্রায় 14 বছর। এখন যদি দেখা যাচ্ছে শিল্পটা আসে, বলেছে আসবে, হ্যাঁ আমিও বিশ্বাস করি আসবে। এখন 30 সাল বাদে যদি আসে, 30 সাল বাদে তো আমি বেঁচে নাও থাকতে পারি। হাউস টপ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি, সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। আর স্যালারি নয়, আমি তো বেসিক্যালি দেখুন আমাদের ডাক্তারদের ভিতরে কেন দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে স্টাইপেন্ড পাই যারা স্টুডেন্ট, মানে ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং অ্যান্ড পোস্ট ডক্টরাল ট্রেনিং। আমরা বেসিক্যালি গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাদের কিছু বাড়েনি। আমাদের শুধুমাত্র বাড়তে পারে ডি এর মাধ্যমে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই সবাই জানে, সব সরকারি কর্মচারীদের যে অবস্থা। আর সেন্ট্রালের থেকে স্টেটের অনেক ডিফারেন্স, এবং ডিএ না বাড়ানোর জন্য আমাদের স্যালারি একদমই বাড়ে না। এইবার দেখুন আমাদের যে ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, এটা বেড়েছে বলে, হ্যাঁ অবভিয়াসলি একটা টাকা বাড়লে খুশি তো হবেই, সেটা খারাপ লাগার বিষয় নয়। কিন্তু এটাও বুঝতে হবে যে দীর্ঘদিন ধরে তাদের কিন্তু স্টাইপেন্ডটা বাড়ছিল না। কারণ আমাদের রাজ্যে যদি দেখা হয়, বিভিন্ন মেডিকেল কলেজ এবং যে মানে ফ্যাকাল্টির সংখ্যা অনেক কম, তো ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের উপরেই কিন্তু তাদেরকেই বেশি কাজ করতে হয়। তো
তো সেক্ষেত্রে তারা কিন্তু এটা ডিজার্ভ করে, তাদের আরো বেশি ডিজার্ভ করে। কিন্তু হ্যাঁ, একটা অ্যামাউন্ট আজকে ডিক্লেয়ার একদম অন্যান্য রাজ্যে নাকি আরো বেশি, সেই তুলনায় আমাদের রাজ্যে নাকি এই যে বাড়ানোটা এটা নাকি কিছুই নয়, অনেকেই বলছে। দেখুন, আমরা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনের যে হসপিটাল, আমি যে স্যালারি দিয়ে স্টার্ট করেছিলাম তারা হচ্ছে তখন থেকে অনেক বেশি পেত। আর এখন প্রায় 6 বছর আমার চাকরি হয়ে গেল, আমার স্যালারি আর তাদের স্যালারি মানে আমার ডাবল পায় তারা, এইরকম ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্যালারি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যদি আপনি অ্যানালিসিস করেন অনেক বেশি। তো অন্যান্য রাজ্যে আপনি কেন, যদি আমাদের এখানে হাউস স্টাফশিপ যারা করছে তাদের হচ্ছে 49 ছিল, সম্ভবত 59 হলো, 10,000 বেড়ে। তো আপনি ওই এইমস, দিল্লি এইমস টেমস সব জায়গায় গেলে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি তাদের হাউস স্টাফদেরই স্যালারি, যতদূর আমি খুব ভুল না হলে হয়, তাদের স্যালারি অনেক বেশি। কিন্তু আমাদের স্টেট তাদের অন্তত আমি যেটুকু জানি তাদের কাজও অনেক কম্পারেটিভলি কম করতে হয়। আমাদের রাজ্যে ইন্টার্ন হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের, হাউস স্টাফদের একটু কম, বাট ইন্টার্ন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের প্রচুর কাজ করতে হয়, কারণ ফ্যাকাল্টি কম, তাদের উপরেই গোটা হেলথ সিস্টেম ডিপেন্ডেন্ট। যেহেতু যখন তারা যখন ডিক্লেয়ার করেছিল কাজ করবে না, তারপরে কিন্তু একটা বিশাল বিক্ষোভ, হসপিটালে সার্ভিস দেওয়া সম্ভব করেছে, তার কারণ হচ্ছে সিনিয়র ফ্যাকাল্টিস অনেক কম। তো তারা ডিজার্ভ করে অবভিয়াসলি। স্বাস্থ্যে বিনিয়োগ প্রচুর হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মাঝখান দিয়ে এই সন্দীপ ঘোষের বাহিনী কিন্তু সব খেয়ে ফেলেছে। এবং হসপিটালের এই যে হয়তো স্যালাইন তার এটা পার করে গেছে, কিন্তু বিভিন্ন যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর কোয়ালিটি কিন্তু মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি। জিনিস মনে রাখতে হবে। আপনি সিনিয়র ডাক্তারবাবুদের বলছেন, কিন্তু সিনিয়র ডাক্তারবাবুর সংখ্যা কতজন? প্রতিটা মেডিকেল কলেজ বা যদি আপনি বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে যান, বিশেষ করে মেডিকেল কলেজেই ধরুন, বিভিন্ন ডিপার্টমেন্টে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাদের যথেষ্ট ডেফিসিয়েন্সি রয়েছে। এক একটা ইউনিট এক এক দিনে রান করতে গেলে যে সংখ্যক ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে লাগে সেই সংখ্যক ফ্যাকাল্টি নেই। তারপরে দেখুন, মেডিকেল কলেজ দিন দিন বাড়ছে, প্রতিটা ডিস্ট্রিক্টে আপনি মেডিকেল কলেজ করে দিচ্ছেন, এবং সেই মেডিকেল কলেজে আপনি এখান থেকে তুলে ওখানে দিচ্ছেন, ওখান থেকে তুলে এখানে দিচ্ছেন, তাহলে এক্সিস্টিং মেডিকেল কলেজে তো ক্রাইসিস বাড়বেই। আপনি যদি আরজি করেই দেখেন, এই সন্দীপ ঘোষের টাইমে সন্দীপ ঘোষ পুরো আরজি করকে ফাঁকা করে দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে নিয়ে আসার বেলায় কিছু নিয়ে আসতে পারেনি। এই যে যে সমস্যা, আপনি যখন সিনিয়র ডাক্তারবাবুদের বলছেন, দেখুন আমি এটা কখনোই বলবো না যে কোনো সিনিয়র ডাক্তারবাবু ভুল করে না, তারা বাইরে প্র্যাকটিস করে না, কিছু সংখ্যক তো এরকম আছে, এই কথা তো অস্বীকার করার জায়গা নেই। এবং আমি তাদের, হ্যাঁ অবভিয়াসলি যেটা যেটা বলেছে আমি সেই ব্যাপারে একমত। এবং তার জন্য দেখুন কয়েকজন ডাক্তারবাবু সেই অন্যায় করছেন এবং বাকি সব ডাক্তারবাবুকে গালাগালি বা কথা শুনতে হচ্ছে। তো আমি সেক্ষেত্রে বলবো সার্ভাইলেন্সটা বাড়াতে হবে, যারা এই ধরনের কাজ করছে তদন্ত করে তাদের এগেনস্টে অ্যাকশন নিন। আপনি যেটা বলছেন যে স্বাস্থ্যসাথীর স্কিম করে প্রায় 500 কোটি টাকার উপরে উঠে এই সিনিয়র রেসিডেন্টটা ওই সময় তুলেছেন, কিন্তু এখনো পর্যন্ত লিস্ট বের করে তাদের তো পানিশমেন্ট দিতে পারলেন না। তার কারণটা হচ্ছে ওই যে পুরো অ্যামাউন্টটা হসপিটাল বা নার্সিং হোমের পুরো পেশেন্টের প্রোফাইল, সেখানে ডক্টর ভিজিট পায় কত, 200-300, তার বেশি তো নয়। তাহলে আপনি ডাক্তারকে তো ওইভাবে, এবার দেখুন যদি কেউ সেই নিয়ম লঙ্ঘন করে থাকে, আমি তাদের হয়ে একদমই কথা বলবো না, তাদের আপনি শাস্তি দিন। শুধু মুখে বলে ভয় দেখিয়ে 10 জনকে কি লাভ হবে? তাদেরকে আপনি লিস্ট বের করুন, তারা কি কি অন্যায় করেছে, তাদের আপনি শাস্তি দিন। শুধুমাত্র বা প্রচার করলাম যেরকম 500 কোটি টাকা ইনকাম করেছে, অ্যামাউন্টটা সঠিক বলতে হয়, ওটা 500 কোটি টাকা নয়, কারণ একজন ডাক্তারের নামে পুরো হসপিটালের বিলটা আসে সেই পেশেন্ট রিলেটেড। তো সেটা তো শুধু ডাক্তার পায় না, বাকি সব কিছুর ভিতরে কি হয়, শুধুমাত্র ডাক্তার ফিসটা পায়। তো এই জিনিসটা দেখুন দীর্ঘদিন ধরে চলছে। এই জিনিসগুলোকে যদি ঠিক করতে হয়, সদিচ্ছা যদি থাকে, সব থেকে বড় সদিচ্ছা দেখুন, যে শুধুমাত্র আমি ইন্টার্ন হাউস স্টাফদের স্যালারি বাড়িয়ে দিলাম, এতেই কিন্তু আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে না। তার কারণ এই স্বাস্থ্য ব্যবস্থায় গুণ ধরেছে দুর্নীতির কারণে। সেই দুর্নীতির মাথাকে এই সন্দীপ ঘোষ, অভিক বিরূপাক্ষ, তারপর আপনি হচ্ছে ডব্লিউবিএমসি তে যে সমস্ত লোকগুলোকে ক্রাইম সিনে দেখা গেল, এখনো আজকে সিবিআই সম্ভবত বলেছে কোর্টে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন, তারা এখনো পর্যন্ত ক্লিন সিট পায়নি, সেগুলো এবার ডব্লিউবিএমসি খুলে বসলো, তারা আবার অর্গানাইজেশন খুলে পড়লো। তাহলে সেই সমস্ত লোককে আপনি কি করে পারমিশন দিচ্ছেন? বা অভিক বিরূপাক্ষকে কোন সব জুনিয়ররা দাদা ইজ ব্যাক বলার সুযোগটা পাচ্ছে সাসপেন্ড অবস্থায়? তা নিয়ে না না, এই নিয়ে আমার কমেন্ট করা ঠিক হবে না। তার কারণ দেখুন, পিজিতে উনি যখন ছিলেন তখন অনেক বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার ছিল, আমি অনেক ছোটখাটো মানুষ, এই ব্যাপার নিয়ে আমার অন্তত মন্তব্য করা উচিত নয়। আর সেখানে যেহেতু অনেক বড় প্রফেসর লেভেলের লোক ছিল, সেই জায়গায় এত এক্সপার্ট লোক ছিল, তাদের সামনে হয়েছে, এই ব্যাপারটা যদি না হতো অবভিয়াসলি তারা হয়তো বলতো এটা হয়নি, হয়েছে বলেই হয়তো উনি বলেছেন।
তো আমার অন্তত জানা নেই, বা আমি এরকম অন্তত দেখিনি। এবার এরকম ঘটনা আপনার জীবনে আমার দেখুন, আমি তো অনেক ছোটখাটো মানুষ, আমি অন্তত আমার অত এক্সপিরিয়েন্স নেই, মানে অন্তত এই এক্সপিরিয়েন্সটা নেই, আমি অন্তত দেখিনি। তো আমি অনেকটা সিনেমায় দেখেছি। এখন বাস্তবে এটা বললেন যখন হয়, বেসলি ভালো কথা। এরকম যদি হয়ে থাকে তাহলে খুবই ভালো, এটা নিয়ে সন্দেহ নেই। এখন বাকিটা যারা ওখানে চিকিৎসা করছিলেন, যেসব ডাক্তারবাবুরা, তারাই ভালো বলতে পারবেন। না, এটা হয়েছে, না হলে কেন বলবেন? না হলে তো ধরুন পিজি ডাক্তারবাবুরা বলতো যে এটা হয়নি। তো সেক্ষেত্রে আমার তো বলা উচিত নয় নেগেটিভ হয়েতে। আমিও আরজি করের মা বাবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমি কার্যত আমিও বিচার চাই, আমি বিচার চেয়েই পথে নেমেছিলাম। দেখুন, বিচার চেয়ে আপনি পথে নেমেছেন, সেই ব্যাপারটা সবাই দেখেছে। কিন্তু এটাও তো ঠিক, যখন সন্দীপ ঘোষের বারবার প্রমোশন কেন করছিলেন? সন্দীপ ঘোষকে আরজি কর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে কেন পাঠালেন? দ্বিতীয় কথা হচ্ছে, সন্দীপ ঘোষের এগেনস্টে চার্জ গঠনের জন্য এত দেরি করলেন কেন? এগুলো তো না করলেই পারতেন। অভিক বিরূপাক্ষ, তাদের ক্রাইম সিনে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসাবে অভিকের এগেনস্টে দেখা গেল, তার নামে প্রায় 26টা কমপ্লেন। সেখানে দেখা যাচ্ছে যে উমেন রিলেটেড কেসও আছে, তাহলে তার এগেনস্টে অ্যাকশন কেন নিচ্ছে না? এই প্রশ্নগুলো তো সবার আছে। ডব্লিউবিএমসি তে যে ইরেগুলারিটি, যে অরাজকতা, সেটার এগেনস্টে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না কেন? বা রাজ্যে আপনি শুধুমাত্র স্যালাইন কাণ্ডে ডাক্তারদের সাসপেন্ড করলেন, কিন্তু যদি ধরা হয় আমাদের রাজ্যে বিভিন্ন ফার্মা ইম্পেক্স, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, এগুলো বন্ধ হয়েছে। তো বন্ধ করার আগে নজরদারি, সার্ভাইলেন্স নেই কেন? সেই সার্ভাইলেন্স করবে কারা? যে আমাদের ড্রাগ টেস্টিং যে ল্যাবরেটরি রয়েছে, তার ভগ্নপ্রায় দশা। সেখানে যে মিনিমাম সেই ম্যান পাওয়ারই নেই, ম্যান পাওয়ার একদম কম। না, না, দেখুন, সেটা যেটা বলেছে, সেটা নিয়ে আপনি বলেছেন, সেটা আমরা শুনেছি। কিন্তু মুশকিল হচ্ছে যে আপনাকে ঠিক করতে গেলে জানতে হবে যে সন্দীপ ঘোষটা কি দুর্নীতি করেছে। এখন বলতে পারে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে স্যালাইন, সেটা তো পাশ করে গেছে। দেখুন, আমি আপনাকে বলতে পারি, স্বাস্থ্যে বিনিয়োগ প্রচুর হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মাঝখান দিয়ে এই সন্দীপ ঘোষের বাহিনী কিন্তু সব খেয়ে ফেলেছে। এবং হসপিটালের এই যে হয়তো স্যালাইন তার এটা পার করে গেছে, কিন্তু বিভিন্ন যে জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলোর কোয়ালিটি কিন্তু কম। আমরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছি, তারা কিন্তু আমরা জানি যে সেই জিনিসপত্রগুলো কিন্তু যথেষ্ট কমা লেভেলে। তার কারণ হচ্ছে, টাকা এমন জায়গা থেকে কেনা হচ্ছে, এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের, যেটা যতই বলুক যে আমরা পাশ করে গেছি, কিন্তু এটা তো ঠিক কথা, আপনি কম দামে যখনই কিনবেন, তার কোয়ালিটি নিয়ে একটা সমস্যা হবে। আমি বলছি, কেন মুখ্যমন্ত্রী তো আপনাদের খেলা মেলার জন্য 2 কোটি টাকা করে বরাদ্দ করলেন প্রত্যেকটা হসপিটালে, আপনারাও যাতে মানে নাকি এন্টারটেনমেন্টের কোনো জায়গা পাচ্ছেন না, যাতে পান সেজন্য 2 কোটি টাকা করে এক একটা হসপিটালকে দেওয়া। দেখুন, 2 কোটি টাকার ফান্ড যেটা স্যাংশন করতে বলেছেন, এবার এটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে এখনো তো সেই মানে আপডেটটা আসেনি। কিন্তু আমি যেটুকু বুঝেছি, দেখুন, এসএসকেএম এ যদি দেখেন, একটা বড় গ্রাউন্ড আছে। আমি যেটা মনে করি, আমার পার্সোনালি, আমার সাথে অনেকে ওপিনিয়ন ডিফার করতে পারে, যে কোনো মেডিকেল কলেজ এখন দেখবেন যে হারে সুইসাইড, ডেথ বাড়ছে। ইনফ্রাস্ট্রাকচার অবভিয়াসলি এটাও একটা মানে পার্ট অফ দি। না, না, আমাদের এখানে দেখুন, মেডিকেল কলেজে মেলা হওয়া তো সম্ভব নয়, বা যেটা হতে পারে, দেখুন, ডাক্তারদের তাদের সার্বিক উন্নয়ন করার জন্য তাদের যদি একটা গ্রাউন্ড থাকে, সেটা খারাপ জিনিস নয়। আমি অন্তত সেই ব্যাপারটাকে আমি নেগেটিভ ভাবে নেব না, তার কারণ এটা দরকার আছে। কিন্তু লাস্ট কয়েক বছরে যদি দেখা যায় যে ডাক্তারদের কিন্তু সুইসাইডের সংখ্যা, ডাক্তার না অন্যান্য যে হেলথ কেয়ার ওয়ার্কার আছে, এটা বেড়েছে কিন্তু। তো তাদের সামগ্রিক কিন্তু ডেভেলপমেন্টের জন্য এটা কিন্তু অত্যন্ত দরকার। তো সেক্ষেত্রে দেখুন, এটা তো নয় যে একটা মেডিকেল কলেজে আপনি দিলে সেটা মেলা হবে, সেটা হবে না। কিন্তু খেলার গ্রাউন্ড আমি মনে করি সব জায়গায় দরকার। অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম, যে ইনফ্রাস্ট্রাকচার আপনি যেটা বলছেন, আরজি করে যেমন এমার্জেন্সির এখনো ফান্ডিং এর কারণে সেটা আটকে আছে, সেটা দরকার। প্লাস বিভিন্ন জায়গায় বিশেষ করে রিক্রুটমেন্টটা দরকার। ডক্টরদের রিক্রুটমেন্ট দরকার, নার্সিং স্টাফদের রিক্রুটমেন্ট দরকার, হেলথ কেয়ার ওয়ার্কার রিক্রুটমেন্ট। এখন কোর্টের জন্য আটকে আছে এই ব্যাপারটা বলেছেন। এখন এই লিগাল ব্যাপারটা আমারও অতটা আইডিয়া নেই। আপনি যেটা বললেন যে ওবিসির জন্য এই রিক্রুটমেন্ট করা যাচ্ছে না, সেক্ষেত্রে এক্স সার্ভিসম্যান নিতে হবে। এবার দেখুন, এটাকে সর্ট আউট করতে হবে বা দেখতে হবে। দেখুন, অন্যান্য প্রফেশন, আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, কিন্তু এটা এমার্জেন্সি সার্ভিস। সেই সার্ভিসে কোর্ট থেকে তাহলে আলাদা যদি অ্যাপ্রোচ করে কোনো কিছু হয়, আমি জানি না সেটা হবে কি হবে না, সেটা একমাত্র বিশেষজ্ঞরাই বলতে পারবে। কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া সম্ভব না। ইভেন দেখুন, কদিন আগে আমতাতে বিপির ওষুধ, ব্লাড প্রেশারের মেডিসিন, টেলমি সার্টান, আপনি যদি দেখেন, যে আমার নিজের বাড়িতে আমার নিজের মা জেঠু সবাই খায়, তো সেই ওষুধ কিন্তু মানে একদম কি বলে, ওষুধ প্রায় সবারই চেনা না। সেই ওষুধ ফেক ওষুধ বেরোলো, 1.89 ক্রোড়, 20 লাখ টাকা ধরা পড়েছে। 1.49 বলছে সার্কুলেশনে, 1.6 সার্কুলেশনে রয়েছে। এবং সেই ওষুধ কেউ খেয়ে নিয়েছে কিনা সেটাও এখনো জানি না। তাহলে এইটা কেন? তার কারণ হচ্ছে স্টেট ড্রাগ কন্ট্রোল অথরিটি সার্ভাইলেন্স নেই।
এবার আপনি ওদের দিকে আঙুল তুলবেন ওখানেও গিয়ে দেখবেন যে ওখানেও ম্যান পাওয়ার নেই। তো এই যে রিক্রুটমেন্ট নেই, মেন ইস্যুটা কিন্তু রিক্রুটমেন্ট ইস্যু, আর একটা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট।